চিন্তা হচ্ছে যে মূল জিনিস, আর ভাষা হচ্ছে তার বাইরে শুধু পোশাক মাত্র। তিনি আসলে পিওরলি ইসলামিক বলতে কি বুঝাচ্ছেন, এবং যখন তিনি বলতেছেন যে একটা পিওরলি ইসলামিক একটা ধরেন মেসেজ, সেটাকে একটা লোকাল কনটেক্সট এসে ভার্নাকুলারাইজেশন করতেছে, এই আলাউল বলেন বা আব্দুল হাকিম বলেন বা ধরেন যে আলী রাজা বলেন, তো আসলে সেখানে কিন্তু কিছু প্রশ্ন আসে, মেথোডোলজিক্যাল প্রশ্নই আসবে, একদম ফান্ডামেন্টাল মেথোডোলজিক্যাল কনসিডারেশন আসবে, যে আসলে ধরেন যখন ধরেন সুফিরা, আপনি আলী রাজার কথা বলেন অথবা ধরেন সৈয়দ সুলতানের কথা বলেন, সৈয়দ সুলতান তো ধরেন যে তান্ত্রিক থেকে মানে যেটা ধরেন ইসলামী যে ধরেন সুফিদের বিভিন্ন যে প্র্যাকটিসগুলো আছে, হ্যাঁ, সেই প্র্যাকটিসগুলো নিয়ে যখন সৈয়দ সুলতান যখন লিখতেছেন, অথবা ধরেন হাজি মোহাম্মদের যে কাজগুলো আছে, সেখানে আপনি যদি বলেন যে আসলে একটা পিওরলি ইসলামিক মেসেজকে শুধুমাত্র মানে ভাষার একটা পোশাক পরিয়ে, দেশীয় ভাষার পোশাক পরিয়ে তারা এটা হাজির করতেছে, এটাকে আমরা ভাষা নিয়ে যখন বিশ্লেষণ করা হয় তখন কিন্তু একাধিক ধরনের প্যারাডাইম আছে। একটাকে বলা হয় যে ভাষা হচ্ছে শুধুমাত্র পোশাক, চিন্তা হচ্ছে যে মূল জিনিস, আর ভাষা হচ্ছে তার বাইরে শুধু পোশাক মাত্র। হ্যাঁ, এটা হচ্ছে যে একটা প্যারাডাইম। আরেকটা প্যারাডাইমে বলা হচ্ছে যে ভাষা হচ্ছে যে কঙ্কাল, অর্থাৎ ভাষাই গঠন করছে আপনি কিভাবে চিন্তা করেন। তো আমি দেখতে পাচ্ছি যে ধরেন টনিক স্টুয়ার্ট বলেন অথবা থিবো দুবের বলেন অথবা আয়শিরানি, তাদের চিন্তার মধ্যে ভাষাকে একটা পোশাকি জায়গার মধ্যে পর্যবসিত করার মধ্য দিয়ে ভাষার যে ফর্ম এবং তার ভেতরে যে কন্টেন্টটা, মানে স্পিরিচুয়াল কন্টেন্ট বলেন অথবা রিলিজিয়াস কন্টেন্ট বলেন, সেটার মধ্যে এমন একটা ডুয়ালিটি তৈরি করা হচ্ছে, যেটার মধ্য দিয়ে অ্যাজ ইফ যে আপনি যখন একটা ভাষার ভেতরে আপনি যখন একটা সুনির্দিষ্ট অডিয়েন্সের কাছে, ইন্টারসেকশনাল অডিয়েন্স, যেটা আমাদের নাজমুল হোসেন ভাই বললেন যে আলাউলের যে অডিয়েন্সটা ছিল সেটা কিন্তু শুধুমাত্র ইন্দো আফগান যে সোসাইটি সেটা না, সেখানে ধরেন বৌদ্ধ ছিল বা হিন্দু ছিল। এটা নিয়ে থিবো দুবের এই আলোচনাটি আমরা হয়তো মানে আরও বিশ্লেষণ করতে হবে, অথবা আমি এটাকে যদি শাহ মোহাম্মদ সগিরের ক্ষেত্রে প্রয়োগ করি, সেখানে প্রশ্নটা আসবে যে তাদের চিন্তার মধ্যে তারা যখন এটাকে হাজির করতেছে, সেখানে তাদের অডিয়েন্স আসলে কারা ছিল, এটা কি ইন্টারসেকশনাল বা আন্তঃবর্গীয় অডিয়েন্স ছিল, নাকি এটা শুধুমাত্র তাদের একটা তারা যাদেরকে কনভার্ট করতেছে এবং যাদেরকে তারা প্রিচিং করতেছে, অর্থাৎ ইসলাম শেখাচ্ছে এবং ইসলামে দীক্ষিত করতেছে, শুধুমাত্র সেরকম অডিয়েন্স কিনা। তো এখানে তাহলে ভাষার যে আঙ্গিক এবং ভাষার যে আধেয় বা যে মর্মবস্তু, সেটা সম্পর্কটা নিয়ে তারা যে মানে একটা বাইনারি একটা বিভাজন তৈরি করতেছে, এটার মধ্যে সমস্যা থাকতে পারে, মানে এটা নিয়ে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ, আমরা সেটা নিয়ে আলোচনা করাটা খুব জরুরি। এবং ধরেন যে থিবো যখন আলোচনাটা করতেছে, মানে থিবো ধরেন যে বিশ্লেষণ করে দেখাচ্ছে যে এটা দেখা যাচ্ছে যে তার যে আলোচনা, এটাকে আমি যেটা সংক্ষেপে যদি বলি যে এটা একটা কগনিটিভ এবং একটা জেনেটিক অ্যানালিসিসের মতো। অর্থাৎ থিবো আলাউলের মানে চিন্তাকে, আলাউলের যে উপস্থাপন, এটাকে তিনি জ্ঞানগত জায়গা থেকে শুধুমাত্র দেখার চেষ্টা করতেছে, এবং সেটা কিভাবে কোন জায়গা থেকে আসছে, কোন ধারা থেকে সেটা একত্রিত সমবেত হয়েছে, এটা তিনি দেখানোর চেষ্টা করতেছে। সেখানে তিনি মৈথিলি আনতেছে, আওয়াধি আনতেছে, পার্সিয়ান আনতেছে। হ্যাঁ, কিন্তু এটার যে এফেক্টিভ একটা সাইড আছে, এফেক্টিভ সাইড বলতে যে ধরেন এটার যে আবেগ এবং এটার যে সংযোগ, এটা থিবো একদম স্পষ্টভাবে বলছে যে তিনি ওই প্যারাডাইমে তিনি যাচ্ছেন না, ওই প্যারাডাইমকে তিনি স্বীকার করছেন না। কিন্তু আসলে যদি আমি মানে থিবো যেই মানে সোর্সগুলোকে ইউজ করতেছে, ধরেন বিদ্যাপতির কথা যদি বলি, যে বিদ্যাপতি কেন ধরেন দেশি ভাষায় রচনা করতেছে, বিদ্যাপতির আমি যদি কীর্তিলতার কথা বলি, হ্যাঁ, বিদ্যাপতি সবচেয়ে একটা সিগনিফিকেন্ট একটা রচনা, বা আলাউল অথবা আব্দুল হাকিম, তারা যখন তাদের অ্যাপোলজিয়া লিখতেছে যে আমি কেন দেশি ভাষায় রচনা করতেছি, আমি কেন সংস্কৃত অথবা পার্সিয়ান অথবা আরবিতে আমি লিখতেছি না, তখন কিন্তু দেখবেন যে তারা সবসময় এই জায়গাটাতে খুব ঝোঁক দিচ্ছে যে দেশি ভাষা সাধারণের বোধগম্য, এবং দেশি ভাষা হচ্ছে যে মানুষের রস গ্রহণ করার ক্ষেত্রে সেটা গুরুত্বপূর্ণ, এবং রসিক যারা অথবা গুণীজন যারা, হ্যাঁ, অথবা সুধীজন যারা, তাদের সঙ্গে সম্পর্ক রচনা, তাদের সঙ্গে যে তার সামাজিক সম্পর্ক আছে, সেই জায়গাটাকে কিন্তু তারা খুব গুরুত্ব দিয়ে দেখতেছে। বা আব্দুল হাকিমের যদি আপনি দেখেন যে আব্দুল হাকিমের রচনার মধ্যে কিন্তু একটা এমবডি তার প্রেজেন্সের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। মানে আব্দুল হাকিম শুধুমাত্র একটা ইসলামিক মেসেজ, যেটা মানে অবশ্যই তিনি একটা ইসলামিক মেসেজ যেটা আরবি ফার্সি ভাষার মধ্যে বিধৃত আছে, সেটাকে তিনি হাজির করতেছে, সেটা তো অবশ্যই, কিন্তু একই সঙ্গে তিনি নিজে যে এখানে মানে বাংলাদেশের এই বাংলা অঞ্চলে তিনি যে একজন মুসলমান আকারে তিনি যে ধরনের রচনা করতেছেন, তখন তিনি বলতেন যে মাতা পিতা মহক্রমে বঙ্গে তো বসতি, অর্থাৎ আলাউল বা আব্দুল হাকিম তাদেরকে আমি যদি বিবেচনা করি, সেখানে অবশ্যই মানে এটা শুধুমাত্র একটা জ্ঞানগত এবং উৎসগত জায়গা থেকে বিশ্লেষণ করাটা যথেষ্ট নয়, বরং সেখানে তাদের যে এফেক্টিভ যে কমিউনিয়ন, অর্থাৎ তাদের যে দৈহিক এবং মানে তাদের যে মানে কায়মনো বাক্যে
এই অঞ্চলের তাদের যে উপস্থিতি এবং সম্পর্ক, সামাজিক সম্পর্কের ভেতরে যে তারা নিহিত আছেন, সেই জায়গা থেকে অবশ্যই তাদের রচনাকে পাঠ করার সুযোগ আছে। ছোটখাটো ধরেন অনেক ধরনের ফ্যাকচুয়াল বিষয় নিয়ে আমরা থিবোর সঙ্গে ধরেন বিতর্ক করতে পারি। যেমন ধরেন থিবো দেখাচ্ছে যে তোহফা যখন রচনা করতেছে তখন আলাল কাদেরিয়া তরিকায় চলে আসতেছে, কিন্তু তোহফা ইটসেলফ হচ্ছে যে আবার ধরেন সম্ভবত মানে চিশতিয়া তরিকার একজন শাইখুল লেখা। হ্যাঁ, তো এরকম অনেক ধরনের আলাপ আমরা করতে পারি, কিন্তু সেগুলোতে এখন আমাদের যাওয়ার সময় হবে না। ছোট করে আমি যে জায়গাটাতে শেষ করবো সেটা হচ্ছে যে এই যে ধরেন বৈষ্ণব প্রসঙ্গে, মানে আমি একটা ছোট আরেকটা প্রসঙ্গ উল্লেখ করি, এই যে ধরেন বৈষ্ণব এবং আলাউলের যে সম্পর্ক, এই আলাউলকে নিয়ে আলাউলের সঙ্গে বৈষ্ণবদের যে সম্পর্ক, অথবা আব্দুল হানিফকে নিয়ে বৈষ্ণবদের যে সম্পর্ক, এটা নিয়ে ধরেন আপনার প্রথমে থিবো দুবের লেখালেখি করছেন। পরবর্তীতে আয়েশা ইরানি, যিনি তার একই মানে স্কুলের একজন গবেষক, তিনি সেই বিশ্লেষণটাকে আবার শাহ মোহাম্মদ সগিরের ক্ষেত্রে তিনি প্রসারণ করছেন, অথবা সৈয়দ সুলতানের ক্ষেত্রে প্রসারণ করছেন। তো এখন তাহলে ধরেন আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি, যে তারা যেটা দেখানোর চেষ্টা করতেছে যে এই মুসলিম যে সুফি মানে লেখক যারা ছিল, তারা অনিবার্যভাবেই তাদের মূল ইন্টেন্টটা ছিল যে ধরেন বৈষ্ণব যে ধারা, হ্যাঁ, কৃষ্ণ অথবা হরিকে কেন্দ্র করে যে ধরেন একটা ধারা, সেটা বিপরীতে একটা পাল্টা প্যারাডাইম দাঁড় করানো। হ্যাঁ, তো তখন তারা সেটা সেই যে ধরেন একটা তাদের এই প্রমাণ করার প্রচেষ্টা, এটা থেকে কিছু অনর্থ হয়তো উৎপাদিত হয়ে থাকতে পারে। যেমন ধরেন আয়েশা ইরানি বিশ্বাস করতে চাচ্ছিলেন না যে তার যে গ্রন্থটা আছে, হ্যাঁ, মুহাম্মদ অবতার, আপনারা এই বইটা অবশ্যই পড়ার চেষ্টা করবেন। আমি অবশ্যই এটা ফাইনাল বইটা করি না, আমি তার থিসিসটা করছিলাম। তো সেখানে ধরেন তিনি দেখানোর চেষ্টা করতেছেন যে সৈয়দ সুলতানের নবী বংশের মূল একটা পারপাসই হচ্ছে কি, যে ধরেন হরিকে একটা অ্যান্টি হিরো আকারে উপস্থাপন করা, কেমন মানে হরির উপস্থিতিটা নবীদের সিলসিলার মধ্যে হরির উপস্থিতিটা নেগেটিভ চরিত্র হিসেবে। তো এই প্রমাণ করার গরজ থেকে তিনি আবার যে জায়গাটা দেখানোর চেষ্টা করতেছে যে আপনারা জানেন যে মানে বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবি বলে একটা গ্রন্থ আছে। হ্যাঁ, মানে এখানে তো আসলে মানে রাজনীতিটা তো খুব জটিল। একদিকে যেমন ধরেন বাঙালি জাতীয়তাবাদ আছে, ভারতীয় জাতীয়তাবাদ আছে, আবার মুসলিম ধরেন পরিচয়বাদ আছে, আবার হিন্দু পরিচয়বাদ আছে, হিন্দুত্ববাদের বিভিন্ন ধরনের ভাষণ আছে, যেটা হয়তো দিল্লিতে এক ধরনের হিন্দুত্ববাদ আছে, আবার বাংলাকে কেন্দ্র করে আরেক ধরনের হিন্দুত্ববাদের বিকাশ 19 শতক থেকেই হয়েছে। তো ধরেন এই ধরনের মানে কিভাবে আমি একটা জিনিসকে ধরেন ফ্রেমিং করতেছি বা কোন লেন্স আমি ইউজ করতেছি, সেটা তো খুবই মানে বিবেচনার বিষয়। কিন্তু ইন এনি কেস আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ধরেন অনেক মুসলমান কবি ছিলেন, এবং আমাদের 19 শতক 20 শতকে আমরা দেখেছি যে এরকম অনেক মুসলমান সুফি কবি ছিলেন যারা একান্তই মানে মুসলমান, এবং হয়তো তারা শরীয়ত মারিফত সকল মানে দিকেই তাদের মুসলমানিত্বের ধরেন পরিগঠন খুব মজবুত, কিন্তু তারা হয়তো রাধাকৃষ্ণ নিয়ে তারা হয়তো কিছু পদ লিখেছেন, এটা লিরিক পোয়েট্রি, হ্যাঁ, শর্ট লিরিক্স। তো আয়েশা ইরানি যেটা দেখানোর চেষ্টা করতেছেন যে সৈয়দ সুলতান যেহেতু হরিকে অ্যান্টি হিরো আকারে উপস্থাপন করেন, ফলে সৈয়দ সুলতানের পক্ষে কখনোই রাধাকৃষ্ণ নিয়ে পদ রচনা করা এটা একেবারে অবিশ্বাস্য। এটা হচ্ছে যে তিনি, ফলে এটা কিন্তু ধরেন ঠিক এভিডেন্স বেসড যতটা না আলোচনা, তার চেয়ে বেশি হচ্ছে কনসিস্টেন্সি উইদিন দ্য এভিডেন্স। তো এটা ধরেন যে একটা বিবেচনার জায়গা। কিন্তু আপনারা মানে আমি ধরেন কিছুদিন আগে এই জিনিসটা শেয়ার করছিলাম যে ধরেন এই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা প্রবন্ধ আছে যে নূর কুতুব আলম, যিনি বাংলার একজন খুব মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন সুফি সাহেব, নূর কুতুব আলমেরও একটা এরকম ধরেন যে একটা লিরিক আছে বা পদ আছে, মানে এটা শহীদুল্লাহ এটা উদ্ধার করে আমাদের সামনে প্রকাশ করছেন, যেখানে দেখা যাচ্ছে যে তিনি ওই মানে রাধাকৃষ্ণ থিমের উপর ভিত্তি করে ব্রজবলি ধারায় যে ধরনের ধরেন এই মানে প্রেমের যে বা ইশকের যে ধরনের পদ রচনা করা হতো, সেই ধারে কিন্তু নূর কুতুব আলমও কিন্তু লিখতেছেন, মানে তার এরকম পদ পাওয়া যায়। তো যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে ধরেন এই মানে এইভাবে আপনি যেভাবে যেটা প্রমাণ করার চেষ্টা করতেছেন থিবো দুবের অথবা টনিক স্টুয়ার্ট অথবা আয়েশা ইরানি, সেটার মধ্যে আমার মনে হয় যে অনেক ধরনের ঘাটতি আছে। মানে আপনি খুব লিনিয়ার ওয়েতে আপনি একটা লেখকের আপনি কগনিটিভ বা জেনেটিক এই ধরনের কিছু ইন্টেন্ডের উপর ভিত্তি করে এখন আপনি যতই ফর্মাল অ্যানালিসিস করেন বা মেথোডোলজি যতই আপনি ফিলোলজি করেন, মানে এখানে মৌলিক জায়গায় মনে হয় কিছু লিনিয়ার বা খুব সরল বাইনারির মধ্য দিয়ে বিবেচনা করার কিছু জায়গা আছে, যেটার কারণ হচ্ছে যে আমার মতে এই যে ধরেন এফেক্টিভ এবং যে ধরেন অডিয়েন্স সেন্ট্রিক যে পাঠের যে জায়গাটা, সেটাকে তারা হয়তো বা কিছু সেভাবে স্বীকার করেননি। ফাইনাল আমি ছোট একটা জায়গা বলে আমি শেষ করে দিব আমার আলোচনা। সেটা হচ্ছে কি যে ধরেন থিবো দুবেরের পরবর্তী যে টেক্সটটা মানে পরবর্তী যে বইটা বের হয়েছে, তিনি তো অনেকগুলো পেপার লিখেছেন এবং এগুলো অত্যন্ত মূল্যবান। মানে আমাদের বর্তমান সময় তো আসলে এই
এই মাপের কোনো গবেষক নাই যিনি বাংলা মিডল বেঙ্গলি পয়েটিক্স দিয়ে কাজ করতেছেন। থিবোকে তো আমরা অবশ্যই মানে অত্যন্ত মানে অনুসরণীয় একজন গবেষক তিনি। তো দেখেন যে এই যে তিনি যখন আব্দুল হাকিম নিয়ে লিখতেছেন, নূরনামা নিয়ে, হ্যাঁ, এখানে তিনি যেটা দেখানোর চেষ্টা করতেছেন যে আব্দুল হাকিমের যে বঙ্গবাণী যে একটা ধরেন অংশ, হ্যাঁ, উদ্ধৃতাংশ, যেটা আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে মানে বাঙালি জাতীয়তাবাদের একটা আদি ধরেন উচ্চারণ আকারে আমরা যেটাকে পাঠ করি, হ্যাঁ, তো আসলে কি এটা বাঙালি জাতীয়তাবাদের কোনো আদি উচ্চারণ কিনা, মানে এই প্রশ্ন তো ধরেন আমি যদি আসলে সিরিয়াস গবেষক হই তাহলে এই প্রশ্নকে করতে হবে। আমি তো শুধুমাত্র যেটা আমাকে পাঠ্যপুস্তকে পড়ানো হয় সেটাই তো মেনে নিল, তো আর সেটা তাহলে আমি গবেষক হলাম না। তো থিবো দুবের খুব ন্যায্যতই খুবই মানে যথার্থ বিশ্লেষণের মধ্য দিয়ে তিনি যেটা হাজির করার চেষ্টা করছেন যে অবশ্যই আব্দুল হাকিম ঠিক কোনো বাঙালি জাতীয়তাবাদী ছিলেন না। মানে বাঙালি জাতীয়তা ব্যাপারটাকে আমরা এখন যেভাবে বুঝি সেটা তো আসলে আব্দুল হাকিমের সময় কোনোভাবেই কোনো বাস্তবসঙ্গত মানে ভাবাদর্শ আকারে হাজির হওয়ার কোনো সম্ভাবনা হয়। কিন্তু থিবো যেটা করতেছেন তারপরে আপনি যদি একটু খেয়াল করেন তার লেখাটা, তার বইটা যদি পাঠ করেন, সেখানে তিনি বলতেছেন যে এই আব্দুল হাকিমের কনসার্নটা ছিল কি, যে ওই যে ফাংশনাল ইকুইভ্যালেন্সের তত্ত্ব, টনিক স্টুয়ার্টের তত্ত্ব, সেখান থেকে আনতেছেন থিবো। এবং তিনি দেখানোর চেষ্টা করছেন যে আসলে আব্দুল হাকিম শুধুমাত্র বাংলার যে মুসলমানরা ধরেন ভুলুয়া অঞ্চল, নোয়াখালী অঞ্চলের যে মুসলমানরা ছিল তাদেরকে যেহেতু তিনি ইসলাম শিক্ষা দেওয়াটাই তার একমাত্র গরজ ছিল, ফলে বাংলা ভাষা নিয়ে তার মধ্যে মানে যে ডুয়ালিটি বা যে দান্দিকতাটা আব্দুল হাকিমের পূর্ববর্তী এবং আলাউলের পূর্ববর্তী মুসলমান লেখকদের মধ্যে আমরা দেখি যে সবসময় তাদেরকে ব্যাখ্যা দিতে হয়, দোহাই দিতে হয় যে কেন তারা বাংলায় রচনা করবে আরবি ও ফার্সি বাদে। তো থিবো দেখানোর চেষ্টা করছে যে আসলে আব্দুল হাকিমেরও এই যে তিনি বলতেছেন যে জনে বঙ্গে তো জন্মে হিংসে, হ্যাঁ, মানে বঙ্গবাণী, হ্যাঁ, সেসবে কাহার জন্য নির্ণয় জন্য জানি। তো এটা যেমন বাঙালি জাতীয়তাবাদের উচ্চারণ নয়, কারণ সেই সময় বাঙালি জাতীয়তাবাদ কোনো সম্ভাব্য রাজনৈতিক ভাবাদর্শ অথবা সাংস্কৃতিক ভাবাদর্শ আকারে ছিল না, কিন্তু থিবো এটাকে একেবারে অবশিত করতেছে কিসে, তিনি এটাকে দেখাচ্ছেন শুধুমাত্র অ্যাস্থেটিক একটা কনসার্ন আকারে অথবা সেমান্টিক কনসার্ন আকারে, অর্থাৎ বাংলা ভাষার সঙ্গে ধরেন আব্দুল হাকিমের যে সংযোগ অথবা আলাউ অথবা মানে আমরা দেখবো যে আব্দুল হাকিম আলাউলের সময়ের পর থেকে কিন্তু আর বাংলার এই সুফি লেখকরা আর এই মানে অ্যাপোলজি করতে হচ্ছে না যে আমরা বাংলায় কেন লিখতেছি। এদের আগ পর্যন্ত আমরা দেখছি সৈয়দ সুলতানের সময় আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা অ্যাপোলজি করতে হচ্ছে যে আমি কেন বাংলা রচনা করতেছি। তো থিবো বলতেছে যে আব্দুল হাকিমের আসলে কোনো রাজনৈতিক কোনো গরজ ছিল না বা কনসার্ন ছিল না যখন তিনি এই অ্যাপোলজিটা রচনা করছেন। তো এটা আমার মনে হচ্ছে যে এই জায়গায় এসে আসলে থিবোর মানে বিশ্লেষণের একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে আসলে আব্দুল হাকিমের যে ধরেন রচনা অথবা আলাউলের যে রচনা বা তার আগে পরে যারা লিখেছেন তাদের যে কনটেক্সটের মধ্যে তারা যে বসবাস করতেছেন, থিবোর বিশ্লেষণ এটাকে অনেকটা অরাজনৈতিক একটা জায়গার মধ্যে অবস্থিত করে। তো রাজনীতি বলতে অবশ্যই আমি আধুনিক রাজনৈতিক পরিসরে যেভাবে রাজনীতি চর্চিত হয় সেটার কথা বলছি না, কিন্তু ধরেন এখানে মানে আমি এবং অপরের যে সম্পর্ক, হ্যাঁ, সেই সম্পর্কের মধ্যে যে দান্দিকতা এবং শত্রু মিত্র এবং ভাষার ভেতরে যে ধরেন বিভিন্ন ধরনের দ্বন্দ্ব ছিল, যেটা ধরেন রামায়ণ মহাভারত অনুবাদের ক্ষেত্রে আমরা দেখছি বা ইসলামের শিক্ষার অনুবাদের ক্ষেত্রে দেখছি। তো সেই এই যে অপরের সঙ্গে যে সম্পর্ক এবং সেই সম্পর্কটা যে আমার একটা মানে কায়মন বাক্যে আমার সঙ্গে অপরের যে সংযোগ, এই জায়গাটা এই যে মোটিভেশনটা ধরেন আব্দুল হাকিম এবং তার পূর্ববর্তী এবং পরবর্তী বাঙালি মুসলমান লেখকদের মধ্যে দেখা যায়, সেই জিনিসটা সম্পর্কে থিবো ওই টনিক স্টুয়ার্টের যে ফ্রেমওয়ার্ক সেটার সেই একটা কগনিটিভ একটা ফ্রেমওয়ার্ক এবং যেখানে মানে রচনা লেখার উদ্দেশ্য একমাত্র হচ্ছে শিক্ষাদান করা, একটা কগনিটিভ মেসেজকে ট্রান্সমিট করা, হ্যাঁ, মানে এই যে একটা খুবই রিডাকটিভ একটা ফ্রেমওয়ার্কে তিনি যে এই রচনাটাকে তিনি হাজির করতেছেন, এটার ফলে তিনি এটাকে উপেক্ষা করছেন, ঠিক আছে। এবং মেটাফোরের ব্যাপারেও আলটিমেটলি যেটা হয়েছে যে ধরেন এই যখন আব্দুল হাকিম অথবা আলাউ তারা যে ধরেন বিভিন্ন বৈষ্ণব ধরেন রূপক শব্দ এগুলো যে ব্যবহার করেন, সেটাকে তারা যে পিওরলি একটা ইনস্ট্রুমেন্টাল মিডিয়াম আকারে দেখতেছে, সেটা টনিক স্টুয়ার্ট, থিবো এবং আয়েশা ইরানি, সেই জায়গাটা নিয়ে আপনারা জাস্ট আমি এটা নিয়ে আলোচনা বাড়াচ্ছি না, যে ধরেন থিবো যখন এই আব্দুল হাকিম নিয়ে আলোচনা করতেছে তিনি কোরআনের একটা ভার্স আছে যে নূর আলা নূর, এটাকে লাইট ভার্স বলা হয় কোরআনের মধ্যে। এই যে ভার্সটা বা আয়াতটা এটা অত্যন্ত প্রসিদ্ধ এবং বিশেষ করে সুফি শায়ক যারা আছে তারা এই লাইট ভার্সে যে লাইটের যে মেটাফোর অর্থাৎ আল্লাহ স্বয়ং নূর, এই যে মেটাফোরটাকে মানে কোরআনের মধ্যে আছে এবং এটা সুফি শায়করা এটাকে অত্যন্ত গুরুত্ব দেন। ধরেন আপনার নূরে মোহাম্মদী অথবা ধরেন ইবনুল আরাবি তারা যখন সুফিবাদের মূল এটাকে যখন তিনি ব্যাখ্যা করতেছেন তখন কিন্তু তিনি আর ওই টনিক স্টুয়ার্টের যে মেটাফোরের তথ্য সেই জায়গায় তিনি থাকতে পারতেছেন না, হ্যাঁ, মানে সেখানে তিনি দেখাচ্ছেন যে আসলে মেসেজ এবং তার যে প্রকাশ অথবা ফর্ম আর কন্টেন্ট এই দুটো কীভাবে পরস্পরের মধ্যে আপনার কীভাবে মানে এ দুটোর মধ্যে অ্যাবসলিউট যে বিভাজন সেটা থাকছে না, বরং সেটার মধ্যে এক ধরনের ব্লেন্ডিং হয়ে যাচ্ছে বা মানে মিশ্রণ হয়ে যাচ্ছে। তো
আমার মনে হয় যে কিছু মেথোডোলজিক্যাল জায়গা থেকে আমাদের থিবোর যে রচনা এবং একই সঙ্গে তাদের যে আমরা এটাকে একটা স্কুলও বলতে পারি, সার্টেন স্কুল অফ থট, যেটা টনিক স্টুয়ার্ট থেকে শুরু করে থিবো আশিরানি থেকে শুরু করে আরও অনেকে হয়তো আছেন, সেই স্কুল অফ থটের মধ্যে ভাষা চিন্তা এবং মেটাফোর এর উপলব্ধি এবং সাহিত্য পাঠের যে পদ্ধতি, এ নিয়ে তাদের যে ধরনের পদ্ধতিগত যে মানে মূল প্রিন্সিপালসগুলো আছে সেগুলো নিয়ে আমাদেরকে গভীরভাবে বিচার বিশ্লেষণ করার সুযোগ রয়েছে। এবং সেই জন্য আমাদেরকে অবশ্যই সোর্স টেক্সটের সঙ্গে ধরেন যে মানে যে আলটিমেট যে টেক্সটটা আল্লাহ বা আব্দুল্লাহ উৎপাদন করছেন সেটার যে কম্পেয়ার করা, সেটাকে অ্যানালাইজ করা, হ্যাঁ সেরকম সেই ধরনের প্রস্তুতি নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ।